Millions people will die. কি অপরাধ করেছিলাম আমরা? ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে যারা নিয়েছিল। নিহতের সংখ্যা ৩ লাখ বলতে গিয়ে ইংরেজিতে ভুলে ৩ মিলিয়ন বলে। তাইলে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে রাজাকার হত্যার বিরুদ্ধে। বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালের যুদ্ধ একটি আত্মত্যাগ, আত্মনিবেদন ও আত্মবিসর্জনের গল্প। কিন্তু এসব গল্প ঘিরেই রয়েছে এমন কিছু রূপকথার কাহিনী, যেসব কাহিনীর রূপকার ছিলেন শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাসের যুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন। এই পরিসংখ্যানটা সবার মুখে মুখে শুনতে শুনতে সাধারণ হয়ে গেলেও সংখ্যাটা একটি রূপকথার কাহিনীর মতোই অবাস্তব বলে অভিযোগ রয়েছে। আর এই অবাস্তব মিথ্যা মিশ্রিত শব্দবোমাটি সর্বপ্রথম শেখ মুজিবুর রহমানের মুখ থেকেই বের হয়। ১৯৭২ সালের ৮ জানুয়ারি লন্ডনের একটি সংবাদ সম্মেলনে তিনি এই সংখ্যার কথা উল্লেখ করেন। I may appeal to the world. Millions people will die. এছাড়াও ২ লক্ষ নারী ধর্ষিতা এবং ১ কোটি বাংলাদেশি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল বলেও বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দের মুখে মুখে শোনা যেত। এ পরিসংখ্যান নিয়েও বিভিন্ন সময়ে বিভিন্ন মহলে তৈরি হয়েছে নানা বিতর্ক। কি অপরাধ করেছিলাম আমরা? ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে যারা নিয়েছিল, যারা ২ লক্ষ মাবরের সম্ভ্রম নিয়েছিল। তবে প্রশ্ন হলো, ৯ মাসের যুদ্ধে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ নারী ধর্ষিতা, এটা আদৌ কি সম্ভব? নাকি এই পরিসংখ্যান ছড়ানো হয়েছে কোনো স্বার্থান্বেষী মহলের স্বার্থ হাসিলের জন্য? আর যদি তা না হয়, তাহলে মুক্তিযুদ্ধের শহীদদের প্রকৃত সংখ্যা কত? অপরদিকে ১ কোটি শরণার্থীর দাবির সত্যতা কতটুকু? এসব নিয়েই প্রজন্ম থেকে প্রজন্মে রয়েছে নানা প্রশ্ন। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের যে তথ্য সর্বপ্রথম শেখ মুজিবুর রহমানের মুখ থেকে শোনা যায়, এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এক ভিন্ন ব্যাখ্যা দেন। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তান থেকে ফিরে এক বিদেশি সাংবাদিককে নিহতের সংখ্যা ৩ লাখ বলতে গিয়ে ভুলবশত ৩ মিলিয়ন বলে ফেলেন, যা পরবর্তীতে যাচাই বাছাই ছাড়াই আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বারবার প্রচারের ফলে প্রতিষ্ঠিত হয়ে যায়। এমনকি যারা আওয়ামী লীগ বিরোধী তারাও বলে যে ৭১ সালে মুক্তিযুদ্ধ শেষে শহরদের বডিগার্ড যখন ১০ই জানুয়ারি ৯ মাস পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসে, তখন সে এক বিদেশি সাংবাদিককে নিহতের সংখ্যা ৩ লাখ বলতে গিয়ে ইংরেজিতে ভুলে ৩ মিলিয়ন বলে। এরপর একবার বলে ফেলার পর সেটা বারবার রিপিট করতে করতে আন্তর্জাতিক মিডিয়াও আনক্রিটিক্যালি কোনো যাচাই বাছাই ছাড়াই সেই সংখ্যা বিভিন্ন জায়গায় কপি পেস্ট করে প্রিন্ট করে প্রচার করতে থাকে। অন্যদিকে ২০১৫ সালে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩০ লক্ষ শহীদের সংখ্যা নিয়ে বিতর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে। আজকে বলা হয় যে এত লক্ষ লোক শহীদ হয়েছে, এইটা নিয়েও অনেক বিতর্ক আছে। এখন প্রশ্ন দাঁড়ায়, ৩ লাখ সংখ্যা কি সঠিক নাকি সেটিও বিতর্কিত? এ নিয়ে পিনাকি ভট্টাচার্য আরেক বিশ্লেষণে বলেন, ৩ লাখ সংখ্যাটাও ৩০ লক্ষের মতোই ভিত্তিহীন। ৩ লাখ সংখ্যাটাও তো ৩০ লাখের মতোই ভিত্তিহীন, বাইরে একটা সংখ্যা। যারা এই সংখ্যা প্রচার করে তারাও তো আজগুবি একটা সংখ্যা প্রচার করে। ৩ লাখ শহীদের পরিসংখ্যান বিশ্লেষণ করতে গেলে উল্লেখ করতে হয় বিশ্বের অন্যান্য বৃহত্তম ও দীর্ঘস্থায়ী যুদ্ধের কথা। যেমন ২০২৩ সালে গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পরও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে নিহতের সংখ্যা প্রায় ৭০,০০০। ইসরায়েল গাজার মতো ঘনবসতিপূর্ণ একটা জায়গাতে প্রায় ২ বছর ধরে ব্যাপক এরিয়াল বম্বিং কইরা প্রায় সব বিল্ডিংকে ধ্বংসস্তূপে পরিণত করছে, আপনারা দেখছেন চোখের সামনে। এরপরেও গাজার হেলথ মিনিস্ট্রির হিসাবে গাজাতে ২ বছরের নিহতের সংখ্যা ৭০,০০০-এর মতো। অন্যদিকে ভিয়েতনামে ১২ বছরের যুদ্ধে নিহত হয় ১২,৫২,৯৭৭ জন। আলজেরিয়ায় ৭ থেকে ৮ বছরের যুদ্ধে নিহত হয় প্রায় ১০ লাখ। লেবাননে ১৭ বছরের সংঘাতে নিহত ১.৫ লাখের কম। কম্বোডিয়ায় দীর্ঘ গৃহযুদ্ধে নিহত প্রায় ২১ লাখ। আফগানিস্তানে ৪ বছরে নিহত ২০ লাখ। ইরাক ইরান যুদ্ধে ৯ বছরে নিহত ও আহত সব মিলিয়ে ১০ লাখ। অ্যাঙ্গোলায় ১৬ বছরের গৃহযুদ্ধে নিহত ৩ লাখ। শ্রীলঙ্কায় দীর্ঘ গৃহযুদ্ধেও নিহতের সংখ্যা ১ লাখ ছাড়ায়নি। এসব বিশ্লেষণ থেকে প্রশ্ন উঠে আসে, যেখানে বহু বছর যুদ্ধ চলেও এত প্রাণহানি হয়নি, সেখানে মাত্র ৯ মাসে ৩০ লক্ষ মৃত্যু কিভাবে সম্ভব? অভিযোগ রয়েছে এই সংখ্যা প্রচারের পেছনে
ভারতের মিডিয়ার একটি পরিকল্পিত ভূমিকা ছিল। বলা হয়ে থাকে বাংলাদেশ ও পাকিস্তানের মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেই এসব তথ্য ছড়ানো হয়েছিল। পিনাকি ভট্টাচার্য দাবি করেন আন্তর্জাতিক মিডিয়াগুলো সে সময় দিল্লি ও কলকাতা থেকে তথ্য সংগ্রহ করত এবং ভারতীয় মিডিয়ার ব্রিফিংয়ের উপর নির্ভর করত। তখনকার আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিকরা ভারতের দিল্লি আর কলকাতাতে অবস্থান করে ঘটনাগুলো কভার করত। ভারতের মিডিয়া এবং ইস্টার্ন কমান্ড তাদেরকে যে সমস্ত প্রেস ব্রিফিং দিত তারা সেটাই পাবলিশ করত। ভারতের লক্ষ্যই ছিল এই উপমহাদেশের মুসলমানদের মধ্যে যাতে কোনো মতে একটা ইউনিটি বা একতার বোধ না থাকে। তাহলে প্রকৃত নিহতের সংখ্যা কত? পিনাকি ভট্টাচার্য আরেকটি বিশ্লেষণধর্মী ভিডিও বার্তায় বলেন, যুদ্ধের পর পুলিশের কাছে পাকিস্তানি বাহিনীর হাতে নিহতের অভিযোগ জমা পড়ে মাত্র 2000। Since the third week of March, when the Inspector General's office in Bangladesh, Home Ministry began its field investigations. তার এই বিশ্লেষণে উঠে আসে 71-এর মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা মাত্র 2000 ছিল। আর তার এই দাবিটি অবান্তর নয় বলেও মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। 2000? জি হ্যাঁ, ঠিকই শুনেছেন। মুক্তিযুদ্ধের আরেকটি বিতর্কিত বিষয় 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নেয়ার দাবি, অথচ সে সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় 7 কোটি। তাহলে প্রশ্ন দাঁড়ায়, তবে কি দেশের বিশাল একটি অংশ তাদের ভিটাবাড়ি ও ধন সম্পদ রেখে যাযাবরের জীবনযাপন করার জন্য ভারতে চলে গিয়েছিল? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এ বিষয়ে পিনাকি ভট্টাচার্য ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল প্রেমনাথ হুনের একটি সাক্ষাৎকার উদ্ধৃত করেন, যেখানে বলা হয় ভারতে বাংলাদেশি শরণার্থীর সংখ্যা ছিল প্রায় 90,000। 90,000? 90,000? ঠিকই শুনেছেন, 90,000। কই 1 কোটি আর কই 90,000? তাহলে 1 কোটির সংখ্যা কেন প্রচার করা হয়েছে? এর জবাবে বলা হয় আন্তর্জাতিক সহায়তা পাওয়ার জন্য ভারত উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সংখ্যা ব্যবহার করেছিল। ভারত মাতাও এই সংখ্যা আন্তর্জাতিক মিডিয়াতে সেই সময় তাদের গণমাধ্যম দিয়ে প্রচার করাইছে। তাদের গণমাধ্যম কি জিনিস সেটা তো বুঝেনি। তো এটা করার পিছনে ভারতের একটা স্বার্থ ছিল। ভারত এই ব্যাপারে আন্তর্জাতিকভাবে প্রচার করিয়া আমেরিকা, ইউরোপের অন্যান্য দেশ থেকে খাদ্য, ওষুধ, সাহায্য, এগুলো অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী গ্র্যান্ট হিসেবে আনতো। অন্যদিকে 2 লক্ষ নারী ধর্ষণের বিষয়টিও বিতর্কের বাইরে নয়। অনেকেই দাবি করেন বীরঙ্গনা হিসেবে স্বীকৃতদের সংখ্যা নিয়েও রয়েছে প্রশ্ন। সংশ্লিষ্টদের একাংশ মনে করছেন বীরঙ্গনার নামে যারা প্রতি মাসে ভাতা নিচ্ছে তাদের বীরঙ্গনা বিষয়টি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। যে সমস্ত বীরঙ্গনা ইতিমধ্যে বিগত 15 বছর বা 17-18 বছরের মধ্যে যাদের নাম ধাম শোনা যাইতেছে এবং যারা আমাদের ওই নিয়মিত বেতন ভাতা পাইতেছে, এটা একেবারেই একটা কমপ্লিট একটা মিথ্যা প্রবঞ্চনার মাধ্যমে, যেটার কোনো বেসিক নাই, কোনো ভিত্তি নাই। বিষয়টি নিয়ে এর আগে বাংলা এডিশনের এক অনুসন্ধানেও উঠে আসে নানা তথ্য। সেখানে বীরঙ্গনা নারীদের অবাস্তব বক্তব্য সন্দেহ আবারও ঘনীভূত করে। একটা পাঁচফোড়ন তৈরি করলাম, কিছু ছাই, তামুকের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে ছোট্ট ছোট্ট করে গোল্লা বানাইয়া এক একজনের হাতে দিতাম। অনেক মানুষ ছিল, এদেরকে হাতে দিতাম, ওরা গাছের গায়ে গায়ে থাকতো। যখন ওইটা যখন পড়তো তখন ওরা আসলে ভরা ছিঁড়ে মারলে ভরা ওকে নাক মুখ চোখ মুখ কানা হয়ে যেত গা, তখন ওদের অস্ত্র মস্ত্র আমরা চিনে এনে মুক্তিযোদ্ধাদেরকে দিতাম। বহু অপারেশন করছি আমরা নিজের হাতে, না হইলে কমসে কম আমার এই হাত দেয়, না হইলে 2 থেকে 500 আমি মারছি। আমি 11 জনের জীবিত অবস্থায় তাদের পুরুষঙ্গ কেটে লেছিলাম কাঁচি দিয়া, বব কাঁচি দিয়ে কাইটটা আমি টাকি মাছের মতন শুটকি দিছিলাম। 1971 সালে যেমন বাংলাদেশ এক নতুন সূর্য দেখেছিল, তেমনি 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানেও দেখা গেছে এক নতুন ভোরের আলো। 1971 যদি হয় জাতির অস্তিত্ব, তবে জুলাই যেন তার আবেগ। কিন্তু এই 2 ঘটনাকে ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। কেউ মুক্তিযুদ্ধকে বড় করে দেখাতে গিয়ে জুলাইকে খাটো করছে, আবার কেউ জুলাইকে নিতান্তই একটি ক্ষুদ্র আন্দোলন বলে চালিয়ে দিচ্ছে। সম্প্রতি কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের সংসদে 24 জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি বক্তব্যকে কেন্দ্র করে সংসদে তুমুল বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়। বক্তব্যে ফজলুর রহমান জুলাই ও মুক্তিযুদ্ধের তুলনা করাকে অন্যায় বলে উল্লেখ করেছেন। তিনি তার বক্তব্যে বলেন, জুলাই যোদ্ধা ও মুক্তিযুদ্ধ বলে জুলাই গণ অভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধের সাথে তুলনা করতে চায়, এই কথাটি অন্যায়। 1971 সালে পাকিস্তানি আর্মি 9 মাসে, মানে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত
বাংলাদেশে একটা জেনোসাইড বা গণহত্যা করেছে এবং সেই জেনোসাইডে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আর পূর্ব পাকিস্তানের তৎকালীন 7.5 কোটি জনসংখ্যার মধ্যে নাকি 1 কোটি মানুষ ঘর বাড়ি ছাইরা ভারতে আশ্রয় নিয়েছিল। তবে কোনো কোনো বিশ্লেষকের মতে জুলাই ও 71 একে অপরের পরিপূরক। এ বিষয়ে বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেন, 71-এ যে যুদ্ধ হয়েছিল, মানুষের ঘরে ঘরে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, জুলাই তার থেকে কোনো অংশে কম নয়। 71-এ যে যুদ্ধ হয়েছিল সেই সময় যে প্রতিক্রিয়াটি বাংলাদেশে ঘরে ঘরে হয়েছিল তার চেয়ে কোনো অংশে কম ছিল না। অন্যদিকে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও তার এক বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করে বলেন, যদি জুলাই যোদ্ধাদের বিচার করা হয় তবে মুক্তিযোদ্ধাদেরও বিচার করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী বিভিন্ন ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে দাবি করছে যে এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা হবে কিনা, এবং তারা বিভিন্ন দাবি করছে। আমি সেই বিষয়েও আরেকটি অনুষ্ঠানে বলেছিলাম, তাইলে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে রাজাকার হত্যার বিরুদ্ধে। বলা হয় 1971 শুধুমাত্র একটি বছর নয়, এটি একটি জাতির জন্মের ইতিহাস, একটি আবেগের নাম। এই ইতিহাসের প্রতিটি সংখ্যা, প্রতিটি দাবি, প্রতিটি বর্ণনা দেশের জাতিগত পরিচয়ের সাথে গভীরভাবে জড়িত। তাই ইতিহাসের এসব অধ্যায়ের তথ্য, পরিসংখ্যান, বর্ণনা সবকিছুই হওয়া উচিত দিনের আলোর মতো স্বচ্ছ, নির্ভুল ও প্রশ্নাতীত। অপরদিকে 1971 যেমন এই জাতির অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ, তেমনি জুলাইও বহন করে এ জাতির রক্ত, সংগ্রাম ও আবেগের আরেকটি অধ্যায়। একটিকে অস্বীকার করে অন্যটিকে প্রতিষ্ঠা করা নয়, বরং সত্য, স্বচ্ছতা ও দায়িত্বশীল ইতিহাস চর্চার মাধ্যমেই এই দুই অধ্যায়ের প্রকৃত মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাকিব ইদ্রিস, বাংলা এডিশন।